রসায়ন বিজ্ঞান অদক্ষেপণ বিক্রিয়া। হ্যাঁ, মনোযোগ দিয়ে দেখো, একই দ্রাবকে দ্রবীভূত দুইটা দ্রবণ, একই দ্রাবকে মানে মনে করো পানিতে দ্রবীভূত হয় সিলভার নাইট্রেট যোগ সোডিয়াম ক্লোরাইড, দুইটাই পানিতে দ্রবীভূত হয়। এই জন্য বলছে একই দ্রাবকে দ্রবীভূত দুইটা পদার্থ পরস্পরের সাথে বিক্রিয়া করে দেখো বিক্রিয়া করে কি হয়, সিলভার ক্লোরাইড প্লাস সোডিয়াম নাইট্রেট। এটার অর্থ হচ্ছে দেখো, এটা পানিতে দ্রবীভূত, এটা পানিতে দ্রবীভূত, এটা সলিড মানে কঠিন, পানিতে দ্রবীভূত না। আর এটা হচ্ছে অ্যাকোয়াস, পানিতে দ্রবীভূত। তো অদক্ষেপণ বিক্রিয়া কাকে বলে? একই দ্রাবকে দ্রবীভূত ভিন্ন মানে একাধিক পদার্থ পরস্পরের সাথে বিক্রিয়া করে যদি একটি মাত্র পদার্থ উৎপাদন করে, সেটা ওই দ্রাবকে দ্রবীভূত, ওই দ্রাবকে অদ্রবীভূত। যেমন সিলভার ক্লোরাইড উৎপাদন হয়েছে যেটা পানিতে দ্রবীভূত না। এখানে দুটা পানিতে দ্রবীভূত, এখানে দুটা পদার্থ উৎপাদন হয়েছে, এই দুটা পদার্থের মধ্যে এটা কঠিন যেটা পানিতে দ্রবীভূত হয় না, কিন্তু এটা পানিতে দ্রবীভূত হয়। এমনও হইতে পারে দুটোটাও পানিতে দ্রবীভূত হবে না, অন্ততপক্ষে একটা বলছে, অন্ততপক্ষে একটা। এর অর্থ হচ্ছে কি যে একটা হইতে পারে, দুইটা হইতে পারে, অথবা এখানে যতগুলো আছে সবগুলা পানিতে অদ্রবণীয়। এইগুলা পানিতে অদ্রবণীয় হওয়া লাগবে, এইগুলা দ্রবণীয় হওয়া লাগবে বাধ্যতামূলক। আর এখানে যেগুলো আছে এগুলা অন্ততপক্ষে একটা অদ্রবণীয় হওয়া লাগবে, সবগুলো অদ্রবণীয় হলে কোনো দোষ নেই। তাহলে এই যে কঠিন পদার্থ থাকে অদ্রবণীয় পদার্থ উৎপাদন হয়, তাহলে এই বিক্রিয়াটাকে অদক্ষেপণ বিক্রিয়া বলে। কেন? কারণ এই যে একটা বিক্রিয়া উৎপাদন হয় কঠিন পদার্থ, এটার পাত্রের নিচে অদক্ষেপ বাইরেকে বলা হয় তলানি, আর আমরা বলি এটাকে গাছ। এই যে কোনো মানে আমরা এটাকে গাছ বা তলানি বলি। ওই যে ডাল রান্না করলে ডালের খোসাগুলো যেরকম নিচে থাকে, এগুলো এরকম নিচে পড়ে থাকে। তাহলে এটা হচ্ছে অদক্ষেপণ বা অদক্ষেপ, তলানি বা গাছ হিসাবে যেটা পড়ে এটাকে বলা অদক্ষেপ। আর যে বিক্রিয়াটা হয় সেটাকে বলা হয় অদক্ষেপণ বিক্রিয়া। এখন একই দ্রাবকে অদ্রবীভূত, যেমন কেরোসিন তেলও কিন্তু একটা দ্রাবক, কেরোসিন। তারপরে সে ডিজেল, এটিও কিন্তু দ্রাবক, সকল তরল পদার্থ কিন্তু দ্রাবক। এখন তুমি কি করলা, সিলভার পানিতে দ্রবীভূত হয়, মনে করো সোডিয়াম ক্লোরাইড কেরোসিনে দ্রবীভূত হয়, এমন হইতে পারে এটা পানিতে দ্রবীভূত হবে না। তাহলে বুঝাই বলি, মনে করো তুমি জানো যে সিলভার নাইট্রেট পানিতে দ্রবীভূত হয়, সোডিয়াম ক্লোরাইড ডিজেলে দ্রবীভূত হয়, কিন্তু পানিতে দ্রবীভূত হয় না। তাহলে এই দুইটা নিয়ে বিক্রিয়া করলে হবে না। আবার বুঝাই বলি, মনে করো সিলভার নাইট্রেট পানিতে দ্রবীভূত হয়, সোডিয়াম ক্লোরাইড পানিতে হয় না, ডিজেলে দ্রবীভূত হয়। তাহলে তুমি যদি দুইটা যদি পানিতে নিয়ে যদি বিক্রিয়া করো, দুইটা যদি পানিতে নিয়ে বিক্রিয়া করে হয়, তাহলে এটা অদক্ষেপণ বিক্রিয়া হবে না। অদক্ষেপণ বিক্রিয়া হইতে হলে কি করতে হবে, দুইটা একই দ্রাবকে দ্রবীভূত হওয়া লাগবে, দুটোটাই পানিতে বা দুটোটাই কেরোসিনে বা দুটোটাই ডিজেল, এরকম তরল পদার্থ, একই তরল পদার্থ দুইটা যেখানে পানি সরাসরি বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। যেমন দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটাও পানির সাথে বিক্রিয়া করবে সরাসরি, বিক্রিয়া করে হবে পানিটা বেরিয়ে হইব H+ আর OH-। অ্যালুমিনিয়াম OH এর সাথে বিক্রিয়া করবে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে কত? 3, এইখানে চলে যাবে OH এর কাছে। এরপরে এইখানে থাকে ক্লোরিন আর এখানে থাকে হাইড্রোজেন, হাইড্রোজেন আর ক্লোরিন বিক্রিয়া করা হয় HCl। এইটা অ্যাকোয়াস, এটা কিন্তু সলিড।
কারণ এটা ক্ষারক, এটা ক্ষার না, ক্ষারকের জন্য এটা পানিতে অদ্রবণীয়। এবার আসো তাহলে এবার আমরা সমতা করি। ক্লোরিন এখানে 3টা, কিন্তু ক্লোরিন এখানে কটা দিছি? একটা দিছি, এই জন্য এখানে 3। অ্যালুমিনিয়াম একটা, এখানে অ্যালুমিনিয়াম একটা, ঠিক আছে। হাইড্রোজেন কয়টা হয়েছে দেখো তো, এখানে 3টা আর এখানে 3টা, 6টা। কিন্তু হাইড্রোজেন এখানে কয়টা? 2টা, 6টা বানানোর জন্য এখানে 3। এবার দেখো অক্সিজেন, অক্সিজেন এখানে হয়েছে 3টা আর এখানে অক্সিজেন হয়েছে 3টা। রসায়নের মধ্যে হচ্ছে কি বিক্রিয়া ফারাটা হচ্ছে সবচেয়ে বাহুদুরি। বিক্রিয়া শিখবা, বিক্রিয়াটা জিনিস হচ্ছে সহজ, একটু প্র্যাকটিস করলে দেখবা, 2 দিন প্র্যাকটিস করলে বিক্রিয়া মাথা চলে আসছে, বেশি দিন লাগে না। এই গেল, এটার নাম হচ্ছে পানি বিশ্লেষণ বিক্রিয়া। পানি বিশ্লেষণ বিক্রিয়া। এবার আসো পানি, এটাও কিন্তু জারণ বিজারণ বিক্রিয়া না। এবার আসো পানি সংযোজন বিক্রিয়া। পানি সংযোজন বিক্রিয়া কি? কপার সালফেট, এটা একটা আয়নিক যৌগ। এটা যখন, আচ্ছা যখনটা পরে বুঝে গেছি। আমাদের বাসায় যে লবণ আছে, যে সোডিয়াম ক্লোরাইড একটা লবণ, এই লবণের টুকরাটা কি একটা অণু? একটা অণু না, অনেকগুলা অণু মিলিয়ে আছে না এই লবণের টুকরাটা হয়। এটাকে বলা হয় রসায়নের ভাষায় স্ফটিক বা কেলাস বলা হয়, এটাকে স্ফটিক বা কেলাস। এই আয়নিক যৌগগুলা স্ফটিক বা কেলাস গঠন করার সময় কি করে, কেলাস গঠন করার সময় কিছু পরিমাণ পানি শোষণ করে। আরে তোমাদের ক্লাসে মেয়েদের জ্বালা, আমি নামে মারা যাবো, নামে এডি মারা যাবে। এরপরে দেখো, এই কেলাস গঠন করা, এরকম টুকরা গঠন করার জন্য করার সময় কিছু পরিমাণ পানি আছে না শোষণ করে নেয়। এই শোষিত পানিটা আছে না এইভাবে পাশাপাশি বসে, এটাকে বলা হয় কি? আর্দ্র পানি সংযোজন বিক্রিয়া। আর বুঝে বলি, আয়নিক যৌগ অণু সাউন্ড আসে না। আয়নিক, এটা তো তোমার ইয়ার নেটের প্রবলেম। এটা সাউন্ড না আসলে বোর্ড চাপসা দেখা গেলে এগুলো আছে না তোমাদের নেটের সমস্যা। দেখো স্যারে বলি, আয়নিক যৌগ অণু গঠন করার পর অনেকগুলা অণু মিলে একসাথে একটা টুকরা বা স্ফটিক গঠন করে। এই স্ফটিক গঠন করার সময় কিছু পরিমাণ পানি শোষণ করে। এই শোষিত পানিকে বলা হয় কেলাস পানি। এই শোষিত পানিকে কি বলা হয়? কেলাস পানি। এই কেলাস পানিটা কি করে? বিক্রিয়া করে না, তার সাথে অবস্থান করে। এবার দেখো, এই শুধু এটাকে বলা হয় শুষ্ক কপার সালফেট, আর এটাকে বলা হয় আর্দ্র কপার সালফেট। দুটা নাম থাকে, পানি না থাকলে বলা হয় শুষ্ক, আর পানি থাকলে বলা হয় কি? আর্দ্র কপার সালফেট। এইভাবে এখানে আরো কতগুলো বিক্রিয়া আছে, ওই বিক্রিয়াগুলো করবা। এই গেলেও পানি সংযোজন বিক্রিয়া। হ্যাঁ, আরেকটা বিক্রিয়ার নাম বলো। সমানুকরণ বিক্রিয়া। সমানুকরণ বিক্রিয়া দেখো, সমানুকরণ বিক্রিয়া হচ্ছে দেখো, অ্যামোনিয়াম সায়ানাইড NaCnO, অ্যামোনিয়াম সায়ানাইড। এই অ্যামোনিয়াম সায়ানাইডকে যখন উত্তপ্ত করা হয়, হিট দেওয়া হয়, তখন এটা এটা পুনর্বিন্যাস হয়ে যায়, এটা একটা পুনরায় বিন্যাস হয়ে যায়। পুনরায় বিন্যাস হয়ে দেখো, কার্বন একটা, অক্সিজেন একটা আছে, এই জন্য দুইটা যেহেতু একটা একটা করে আছে, দুইটা মধ্যখানে বসে। এরপরে নাইট্রোজেন আছে দুইটা, এই দুই দিকে দুইটা নাইট্রোজেন।
এবার হাইড্রোজেন করা আছে 4টা, তাহলে এই দিকে 4টা বসে, এই দিকে আরে এই দিকে 2টা বসে আর এই দিকে 2টা বসে, এটার নাম হইছে ইউরিয়া। এই ইউরিয়া দিয়ে মেলামাইনের যত জিনিসপত্র আছে এগুলো তৈরি করা হয়, আবার জমিতে নাইট্রোজেন সার হিসেবে ইউরিয়া ব্যবহার করা হয়। দেখো এখানে কি হয়েছে, তাদের মধ্যে শুধু ইলেকট্রনের কোনো আদান প্রদান হয় না, শুধু তাদের মধ্যে পুনর্বিন্যাস হয়েছে। এই জন্য এটাকে বলা হয় কি সমানুকরণ বিক্রিয়া। আরেকটা সমানুকরণ বিক্রিয়া হচ্ছে C2H5OH, এটার নাম হচ্ছে ইথানল। ইথানল এটাকে তাপ দিলে কি হয়, অক্সিজেনটা মধ্যখানে, এবার কার্বন 2টা আছে, 2টা কার্বন 2 দিকে, হাইড্রোজেন 6টা, তো 6টার মধ্যে 3টা এই দিকে আর 3টা এই দিকে, এটার নাম হচ্ছে ডাইমিথাইল। ডাইমিথাইল ইথার। হ্যাঁ লেখো, এই লাস্টের বিক্রিয়াটা লেখো। এবার আসো পলিমারকরণ। পলিমারকরণ বিক্রিয়া এটা কি? মনে করো এখানে 2টা মানে 2টা অণু আছে, এখানে ডাবল বন্ধন। এখন যদি আমরা উচ্চ তাপ দিই তখন কি হবে, একটা বন্ধন ভাঙে যাবে। এই তাদের মধ্যে 2টা বন্ধন আছে, একটা বন্ধন ভাঙে যায়, ভাঙে এদিকে হয় এদিকে। এখন যদি এখানে যদি 2টা অণু থাকে তাহলে এরকম আরেকটা সৃষ্টি হইব। মনোযোগ দিয়ে দেখো, এরকম আরেকটা সৃষ্টি হবে, যেটা সৃষ্টি হয় এরকম আবার এটা কি করে এখানে জোড়া লাগে যায়। যদি 3টা থাকে আবার এখানে জোড়া লাগে যায়, এখানে 4টা থাকলে জোড়া লাগে যায়, 2 মাথা দিয়ে জোড়া লাগা শুরু করে। 5টা থাকবে জোড়া, একবারে এক কোটিটা যদি n সংখ্যক থাকে, n সংখ্যক যদি এটা থাকে, n সংখ্যক এখানে জোড়া লাগে যায়, জোড়া লাগে আসে না একবারে, এখানে n সংখ্যক মানে কোটি কোটি থাকলে সবগুলা মিলিয়ে অনেক লম্বা একটা অণু গঠন করে। মানে যতগুলো থাকবে এখানে উপস্থিত যতগুলো থাকবে সবগুলা মিলিয়ে আছে না এইরকম একটা শিকল তৈরি করবে। তারপরও আরো গাবটি থাকে, 2 দিকে 2টা বন্ধন খালি থাকে। খালি থাকা মানে সে আরো বিক্রিয়া করবে, ঠিক আছে? এই ধরনের বিক্রিয়াকে বলা হয় পলিমারকরণ বিক্রিয়া। এটাকে বলা হয় পলিমার। পলিমার হচ্ছে দৈত্যাকার অণু, দৈত্যাকার মানে অনেক বৃহৎ শিকলযুক্ত অণুকে বলা হয় দৈত্যাকার অণু, আর এইটাকে বলা হয় পলিমার। পুরা বিক্রিয়াটার নাম হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া। আমরা একটা যেটা বেশি দেখি সেটা হচ্ছে, দেখো আমরা যে পলিথিনটা কি, পলিথিন হচ্ছে CH2 ডাবল বন্ধন CH2, এটার নাম হইছে ইথিন। এটাকে তাপ দিলে ওইটা উপরেরটার মতন ভাঙে যায়, মধ্যখানে একটা বন্ধন ভেঙে যায়। ঠিক এরকম হয়ে আস্তে আস্তে যুক্ত হতে থাকে। এখানে যদি n সংখ্যক থাকে, এইখানে দিয়ে দিলাম n। এইখানে আমরা তো দেখানো সম্ভব না, জোড়াটা এরকম করে বড় করে দেখানো সম্ভব না। তখন আমরা কি করি, এইখানে একটা ব্র্যাকেট, এইখানে একটা ব্র্যাকেট দিয়ে এইখানে n দিয়ে দিই। ও আরেকটা জিনিস বুঝে নেই, ওইটারে বলা হয় তো পলিমার, এটাকে বলা হয় পলিমার, আর এটাকে বলা হয় মনোমার।
ওইটা পলিমার, এটা হচ্ছে কি মনোমার। তো এইখানে বুঝে এটা হচ্ছে n দ্বারা, এখানে n দ্বারা বোঝায় n সংখ্যক অণু, n সংখ্যক অণু বোঝায়। আর এইখানে n দ্বারা বোঝায় কি এই n সংখ্যক মনোমার আছে এখানে। এটা দ্বারা বোঝায় অণু, আর এটা দ্বারা যে এত অংশ বা এত অংশ মনোমার এখানে আছে, এটা দ্বারা এটা বোঝায়। তাহলে দশ নম্বর বলছে tan x tan theta plus sec theta equal x হলে তোমাদেরকে এক নাম্বার বলছে কত sin theta equal x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার প্লাস 1 এর মান বের করতে। এটা তো বাইর করা শিখেছি। অনেক সময় sin cos থিটার মান বের করতে, আমরা আসলে cos থিটার মান বাইর করি, cos স্কয়ার থিটা সমান সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে কি হয় পরে তুললো সার আগে করে নি 1 মাইনাস, এবার sin এর মানটা বসাবো x স্কয়ার মাইনাস 1 x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার 1 মাইনাস x স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার x স্কয়ার প্লাস 1 a হোল স্কয়ার। তাহলে x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস 1 এই হোল স্কয়ার। এবার আসো উপর, এটা কি হবে উপরে একটা সূত্র আছে যে সূত্র আমরা লিখি না। আচ্ছা সূত্র এটা সরাসরি সূত্র করে ফেলাও। সূত্রে কি হইব 4ab সূত্র 4x স্কয়ার ইনটু 1 4ab সূত্র x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। এরপরে আসো আমরা কি করব cos থিটার মান বের করব। তো এই cos থিটা সমান সমান এর রুট ওভার দিয়ে দিই, উপরে তো 4x স্কয়ার নিচে আছে x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার সমান সমান হবে 2x x স্কয়ার প্লাস 1। হ্যাঁ বলো এবার দেখো sec থিটা চাইবে, তো এই sec থিটা যদি চাই কি হইব আমরা cos থিটার মান বের করতে হইব 1 বাই cos থিটা মান বসা কাজ করে ফেলবা। sin নাম্বার চাইতে পারে tan থিটা, tan থিটা যখন চাইবো তোমাদেরকে কি করতে হইব sin cos দুটোটার মান বের করতে হইব। তখন হইব কত sin থিটা বাই cos থিটা। এরপরে 5 নম্বরে চাইতে পারে cot থিটা, cos থিটা চাইলে কি হইব cos থিটা বাই sin থিটা। এরপরে 6 নাম্বার চাইতে পারে cosec থিটা, তো cosec থিটা তো 1 বাই sin থিটা। এই cot থিটা প্লাস cosec থিটা ইকুয়াল x হলে মনে করো sin থিটার মান বের করে, এটার ক্ষেত্রে বলবো যে cos থিটার মানটা বের করতে হবে। তাহলে সবগুলা লিখে রাখো, sin থিটা সমান কত, cos থিটা সমান কত, sec tan সবগুলা বের করতে হবে, এটা লিখে রাখো। হ্যাঁ সবাই দেখো আবার বুঝে বলি, তার এই অঙ্কটা স্যার মাইক্রোনা তখন অফ ছিল। দেখো লেফট হ্যান্ড সাইড এইটা হচ্ছে অঙ্কটা 600। তারপরে কি করতে হবে আমাদের, এটার একটু সাজাইছি sec থিটা প্লাস tan থিটা সাজাইছি, কারণ ওই যে আমরা 1 এর পরিবর্তে লিখব sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা এই জন্য। এরপরে কি করছি নিচেরটা ঠিক থাকবে, উপরে কি করছি আমরা এই 1 এর জায়গা এইটাকে সূত্র করে ফেলছি, নিচেরটা ঠিক আছে এটা ঠিক আছে। পরের লাইনে কি করছি আমরা এইখানে দুইটা কমন যায়, এটা আর এটা কমন যায়, কমন নিলাম, তারপরে তো কি এটা কমন নিয়ে আসলে 1 হয়,
মানে এটা পুরোটা কমন নিয়ে আসলে এখানে দেখো 1 এই যে কমন নিয়ে আসছি এরপরে দেখো এই দিক থেকে কমন চলে আসে এটা থাকে কি মাইনাস চিহ্ন থাকে আর এটা থাকে যে মাইনাস চিহ্ন আর এটা মাইনাস চিহ্ন দ্বারা এটা গুণ করলে প্লাস এ মাইনাস এ মাইনাস এই মাইনাস এ প্লাস তারপরে এবার কি করছি নিচেরটাকে একটু সাজাইছি কিভাবে উপরেরটার আলোকে এটার আলোকে এটাকে সাজাইছি 1 টাকে আগে লিখছি মাইনাস sec থিটা তারপরে সে প্লাস tan থিটা এবার আমরা কি করব উপরে দেখো এটা কাটা যায় কাটা গেলে হয় sec থিটা প্লাস tan থিটা এটা এরপরে আরেকটু এটা উত্তর এখানে শেষ বইয়ের আলোকে কিন্তু উত্তরটা এখানে থাকে না আমাদের প্রমাণে আরেকটু অ্যাডভান্স হয় এই sec থিটাকে লেখে 1 cos থিটা আর tan থিটাকে লেখা যায় sin থিটা cos থিটা এবার ইকুয়াল এখানে দেখা যাবে না সমান সমান এবার আসো cos থিটা লসাগু 1 sin থিটা এতটুকু তো cos নিছে আবার অনেক সময় উত্তর চাই cosটা উপরে cosটা উপরে যদি চাই তাহলে হবে কি উপরে নিচে একটা cos থিটা এতটুকু আসলে উপরে নিচে cos থিটা দ্বারা গুণ করবা sin থিটা উপরে নিচে cos থিটা দ্বারা গুণ করলে কি হয় cos স্কয়ার থিটা এরপরে নিচে তো cosটা বাদ দিতে হবে কারণ প্রমাণে নিচে আছে না sin থাকবে তাহলে নিচের cosটা বাদ দিতে গেলে নিচে cosটা সূত্র হয় এই sin স্কয়ার থিটা তাহলে cos থিটা 1 sin থিটা এরপরে cos থিটা উপরেটা যেভাবে আছে এইভাবে থাকবে 1 sin থিটা 1 sin থিটা এরপরে ওয়ান প্লাস সাইন থিটা এটা কাটা যায় তাহলে কি হইব এই cos থিটা 1 sin থিটা এই মানে এটা তিন ভাবে উত্তর চাইবে স্যার বলো স্যার এই জায়গাটা একটু আবার বুঝাই দেন না কানেকশন ছিল না এটা জি স্যার হ্যাঁ আমাদের অনেক সময় উত্তর আসে না উপরে cos থিটা চাইবে মানে এইটা উত্তর চাইবে কিন্তু অঙ্কটা করতে করতে তোমরা যখন ফাইল আইবা নিচে পাইবা কত উপরে হইছে 1 sin থিটা নিচে ফাইল আইবা cos থিটা এখন cos থিটারে কিভাবে উপরে আনবা উপরে নিচে cos থিটা দ্বারা গুণ করে উপরে নিচে cos থিটা দ্বারা গুণ করলে এরকম হইবে কি তো নিচে তো ওই প্রমাণের নিচে তো sin চাইবে বুঝবা তখন এটারে আছে না sin এ ভাঙায় দিবা না নেওয়ার পরে এটা সূত্র বেস ক্যামেরাল ডিসকে সূত্র করার পরে এরপর দেখা যায় দেখো উপরে আর নিচে কাটা গেছে কাটা যাওয়ার পরে এটা তুলবো এই অধ্যায়টা সুন্দর করে যতগুলো হ্যাঁ আসবে cot থিটা প্লাস cosec থিটা -1 cot থিটা মাইনাস cosec থিটা +1 ওই রকমই উত্তর চাইবে মানে এই দিকের আকারটা এরকম থাকবে লেফট হ্যান্ড সাইডের আকার অথবা কি চাইবে sin থিটা মাইনাস cos থিটা
প্লাস 1 sin থিটা তারপরে হবে প্লাস cos থিটা মাইনাস 1 এরকম যদি চাই এরকম দেওয়া থাকলে এটারে কি করতে হবে cos থিটা দ্বারা উপরে নিচে ভাগ করতে হবে এরকম sin cos দিলে কি করবে তোমরা cos থিটা দ্বারা উপরে নিচে ভাগ করবা sin থিটা বাই cos থিটা মাইনাস cos থিটা বাই cos থিটা প্লাস 1 বাই cos থিটা নিচেরটাকেও ঠিক সেম ভাবে sin থিটা বাই cos থিটা প্লাস cos থিটা বাই cos থিটা মাইনাস 1 বাই cos থিটা এবার sin থিটা বাই cos থিটা হইছে tan থিটা মাইনাস 1 প্লাস sec থিটা আর sin থিটা cos থিটা হইছে কত tan থিটা প্লাস 1 মাইনাস sec থিটা এবার এটার একটু সাজাইয়া লিখবো মানে ওই প্রশ্নের আকারে tan থিটা প্লাস sec থিটা মাইনাস 1 tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1 এবার বইয়ের আলোকে এবার পরীক্ষায় করেছিল ওই আলোকে করবা আর এটা কি করবা এটা 1 এর জায়গায় লিখবে কি এটা তো সূত্র আছে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা বইটার মতো করে করবা এই হচ্ছে অঙ্কটার পরিবর্তনগুলো যেভাবে সেইভাবে বুঝাবো উদাহরণ 15টাকে উৎপাদক বিশ্লেষণ করে এতটুকু আসলো এবার আমরা লিখব হয় 3 sin theta plus 2 equal 0 3 sin theta equal minus 2 sin theta equal is minus 2/3 অথবা 5 sin theta minus 4 equal 0 5 sin theta equal is 4 sin theta equal is কত 4/5 এবার আমার একটা ব্যবধি দিচ্ছে থিটার মানের একটা ব্যবধি 5/2 থিটা a 5/2 এটা ব্যবধি এটার অর্থ হইছে হ্যালো আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ হ্যাঁ পারবেন হ্যাঁ স্কুল 9টা থেকে হ্যাঁ এখন থেকে খোলা 12:30 পর্যন্ত ওই না আপনি পারবেন না তো স্টুডেন্ট লাগবে হ্যাঁ স্টুডেন্ট লাগবে মনে হয় আচ্ছা আচ্ছা হ্যাঁ দেখো এখানে কি হইব এই ব্যবধির অর্থ কি আমরা প্রথমত আসলে তোমাদের এই দেখছনি তোমাদের অর্ধবার্ষিকের বেসিকে দুর্বল হওয়ার কারণে বার্ষিক পরীক্ষা সিলেবাসের সমস্যা এবং যদি তোমরা 9 যদি এরকম কেটে যায় অবহেলা যদি কেটে যায় 10 এ গেলে যে তোমাদের কি অবস্থা হবে আল্লাহ জানে দেখো আমরা মধ্যবার্ষিকে যারা পড়ছিলাম 8.1 যদি এই দিকে আসে 0 -90 -180 -270 -360 যদি এইভাবে ঘুরে আর যদি এইভাবে ঘুরে তাহলে এটা হইছে 90 এটা হইছে 180 তারপরে এটা হইছে 270 আর এটা হচ্ছে 360 বুঝছো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে হইছে প্লাস ঘড়ির কাঁটার দিকে ঘুরলে হইলে কি মাইনাস হয় ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে প্লাস আর ঘড়ির কাঁটার দিকে ঘুরলে মাইনাস হয় তো এখন স্যার যেটা বুঝে দিছিলাম সেটা হচ্ছে গিয়ে আমাদের একটা ব্যবধি দিচ্ছে এই ব্যবধি 5/2 মানে 90 এটা কই আছে এটা আমরা জানি 5/2 এটা 90 আছে কিন্তু -5/2 কই আছে এটা নিয়ে আমরা একটু টেনশন তাহলে -5/2 থাকে কোথায়
ওইদিকে গেলে 5/2 আর এদিকে আসলে -5/2। তো আমাদের থিটার মানটা বলছে -5/2 এর থেকে বড়, এটার থেকে ছোট। এইদিকে গেলে কোণ বাড়ে, এদিকে গেলে কোণ বাড়ে, এদিকে গেলে কোণ কমে। কেমনে কমে? এটা হচ্ছে -90, এটা -180 ডিগ্রি, -270, -360। এইদিকে গেলে কমে, এই জন্য টানটা এইদিকে হবে। আর এইদিকে গেলে বাড়ে, -5/2 0, তারপরে কত হইব 5/2 90 বাড়ে। এই জন্য এখানে তো -5/2 টা কম আর 5/2 বেশি, এই জন্য এটা এইদিকে গেছে। ক্লিয়ার তো জিনিসটা? দেখো এই টানটা আমি এইভাবে দিই নাই কেন? কারণ এইভাবে আসলে কমবে, আর ওই দিকে দিছি কেন? ওই দিকে গেলে বাড়ে। দেখতেছি তো বাড়ে কিভাবে? -5/2 থেকে 0, 0 থেকে 5/2 গেছে। এখন আমি এটা লেখার অর্থ হইছে বইয়ে লেখছে দুইটা মান গ্রহণযোগ্য। দুইটা মান কিভাবে গ্রহণযোগ্য? আমরা যদি এই গড়টা নিই, এখানে দুইটা গড়ের কথা বলছে। একটা মনে করে আমি ক্রসের গড়, আরেকটা হইছে ঠিক চিহ্নের গড়। ক্রসের গড়টা যদি আমি নিই, ক্রসের ঘরে সবাই ধনাত্মক, তাহলে সাইনও ধনাত্মক, তাহলে এই ধনাত্মক মানটা গ্রহণযোগ্য। ঠিক চিহ্নের গড়টা তো সাইনের গড় না। ঠিক চিহ্নের গড়টা কিসের গড় না? সাইনের গড় না। তাহলে সাইনের গড় না হলে সাইন তো ঋণাত্মক, এই জন্য আমরা ঋণাত্মক মানটা নেব। স্যার আবার বুঝাই বলি, ক্রস চিহ্ন এখানে আমাদের যে ব্যবধি দিছে দুইটা গড় পাইছি, একটা ক্রসের গড় আর একটা ঠিক চিহ্নের গড়। ক্রসের গড়টাকে বলা হয় প্রথম চতুর্ভাগ, ঠিক চিহ্নটাকে বলা হয় চতুর্থ চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ। এই ব্যবধি দেওয়ার অর্থ হইছে আমরা কি সাইনের কোন মানটা গ্রহণ করব? পজিটিভ মান গ্রহণ করব না নেগেটিভ গ্রহণ করব না দুইটা গ্রহণ করব? এই ব্যবধি দেওয়ার অর্থ হইছে এটা। এখন ব্যবধি চিত্রটাই কি আমরা যেটা বুঝলাম, দুইটা গড় পাইছি, দুইটা গড়ের মধ্যে ক্রসের গড় অর্থাৎ প্রথমটার মধ্যে সবাই ধনাত্মক, এই জন্য সাইন ধনাত্মক, এই মানটা গ্রহণযোগ্য। এবার এইটা গ্রহণযোগ্য কিনা দেখি। আরেকটা গড় বাকি আমাদের ঠিক চিহ্নের গড় অর্থাৎ চতুর্থ চতুর্ভাগটা বাকি। চতুর্থ চতুর্ভাগটা কিন্তু সাইনের গড় না। সাইনের গড় যদি না হয়, সাইন ওই গড়ে নেগেটিভ, তাহলে আমরা এই নেগেটিভটাও কি গ্রহণযোগ্য মানে ধরে নিব। এই ব্যবধি দ্বারা এটা বুঝাইছে, আর আমরা দুটা মানটা এই জন্য ধরে নিব। আর আমাদের বাকিটা তো তোমরা করতে পারবা, বাকিটা বইয়ের মতো পুরাটা এটা হুবহু বইয়ের মতো করবো, আমি শুধু এটা বুঝাইছি। এবার আসো অবজেক্টিভ। অবজেক্টিভ ঠান্ডা মাথায় দেখো। যেমন গত ক্লাসে তোমাদের একটা অবজেক্টিভ দিছিলাম এরকম, sin স্কয়ার 25 ডিগ্রি প্লাস sin স্কয়ার 65 ডিগ্রি, এটার মান কত? এখন দেখো কিভাবে করা যায়। sin স্কয়ার এত ডিগ্রি প্লাস এটাকে cos লিখতে পারি কিভাবে? 90 ডিগ্রি মাইনাস 65। এটাকে সাইনটাকে cos এ নিতে পারি 90 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি। তখন কি হয় দেখো, sin স্কয়ার 25 ডিগ্রি প্লাস cos স্কয়ার 90 থেকে 65 গেলে কত? 25 ডিগ্রি। তখন হয়ে যায় 1। দেখো কত পরীক্ষাতে একটা অবজেক্টিভ দিছিলাম এরকম। এই জাতীয় প্রশ্ন আসলে যে কোনো একটা, এটারও আমরা ওইটার না মানে এটারও বানিয়ে পারতাম। 90 ডিগ্রি মাইনাস 25 মানে সাইনটার জায়গায় cos লেখা 90 ডিগ্রি মাইনাস 25 লিখতে পারতাম। তখন হয়তো এখানে 65 ডিগ্রি cos, তাহলে cos 65 ডিগ্রি আর এটা থাকতো sin স্কয়ার 65 ডিগ্রি, তাহলে 1 হবে। তাহলে অবজেক্টিভটা এইভাবে করবা। এবার আসো তোমাদের এইখানে একটা অবজেক্টিভ আছে,
sin স্কয়ার 10 ডিগ্রি প্লাস sin স্কয়ার 20 ডিগ্রি প্লাস দিয়ারে ডট ডট প্লাস sin স্কয়ার 80 ডিগ্রি sin স্কয়ার 90 ডিগ্রি এরকম করে আছে। এবার এটার অর্থটা কি বুঝবো? তো আমরা এক কাজ করতে পারি, এটার মানে sin স্কয়ার 10 20 30 40 50 60 70 80 90 করে আছে, মানে এইভাবে এটা 90 পর্যন্ত গেছে। আমরা এক কাজ করতে পারি 90 টারে তার সাথে কয়টা হয়, sin স্কয়ার 90 ডিগ্রির মান তো 1, ওইটা না লিখে আমরা কি করব, sin স্কয়ার 10 ডিগ্রির সাথে নিয়ে আসবো sin স্কয়ার 90 ডিগ্রি। আমি বিস্তারিত করাইতেছি, এরপরে ভাঙানিটা শিখিয়ে দিব। এবং sin স্কয়ার 20 ডিগ্রির সাথে নিয়ে আসি sin স্কয়ার 80 ডিগ্রি। এরপর 90 ডিগ্রির মান 1 এ sin স্কয়ার 10 ডিগ্রির সাথে নিয়ে আসো sin স্কয়ার 80 ডিগ্রি, তারপরে যোগ sin স্কয়ার 20 ডিগ্রির সাথে চলে আসবো sin স্কয়ার 70 ডিগ্রি, তারপরে sin স্কয়ার 30 ডিগ্রির মান তো কত, স্যার স্যার গ্রুপে কল বুঝি না, দেখো sin স্কয়ার 20 এর সাথে sin স্কয়ার 70, এরপরে আসো তারপরে sin স্কয়ার 30 এর সাথে sin স্কয়ার 60, এটা আমি বিস্তারিত ভাঙিয়ে বুঝাইতেছি, একটু পরে শর্ট করব। তারপরে sin স্কয়ার 40 এর সাথে sin স্কয়ার, দেখো sin একটু আগে যেটা বুঝেছি এটার আলোকে এটাকে কি লেখা যায়, এটা লেখা যায় sin স্কয়ার 90 মাইনাস 10, মানে cos স্কয়ার 90 মাইনাস 10, এটারে এইটাকে লেখা যাবে cos স্কয়ার 90 মাইনাস 80। লিখলে হবে কি, আবার বুঝাই বলি, এটা না প্রকাশ করে sin স্কয়ার 80 এর জায়গায় লিখবো আমরা cos স্কয়ার 90 মাইনাস 80, তখন হয়ে যাবে cos স্কয়ার 90 থেকে 80 গেলে 10 ডিগ্রি। তো sin স্কয়ার 10 cos স্কয়ার 10 এর মান কত, 1, যোগ এটাকে লেখা যাবে cos স্কয়ার 20 ডিগ্রি, কারণ 90 থেকে 70 গেলে 20 হয়, cos স্কয়ার 20 ডিগ্রি, তখন sin স্কয়ার 20 cos স্কয়ার 20, তাহলে মান হয় 1, যোগ এটাকে লিখতে পারবো আমরা cos স্কয়ার 30 ডিগ্রি, তাহলে sin স্কয়ার 30 cos স্কয়ার 30 এর মান হচ্ছে 1। ঠিক একই ভাবে এটাকে লিখতে পারবো 1 আর যোগ এই 1, এবার কত হইছে 1 1 2 2 1 3, তাহলে 5। দেখো কিভাবে করছে এটা। হ্যাঁ, রোল 65, হ্যালো।
এরপরে আসো, এটা তো শেষ। এটা থিটা, এখানে 0 এর মান দিছে 4 3, বি এর মান দিছে 4 0। এখন উত্তর চাইছে কি দেখো, উত্তর চাইছে কোসেক মাইনাস থিটা, তারপর হইছে চাইছে সেক মাইনাস থিটা। এটার মানটা কত হবে? এবার এটা কাজ করতে গেলে দেখো, যেটা সহজ পদ্ধতি বুঝাইতেছি, মাইনাস থাকলে শুরুতে মাইনাস থাকলে এই গড়, এখানে মাইনাস থাকলে কি হইব? চতুর্থ গড়। এটা চতুর্থ, মাইনাস থাকলে শুরুতে চতুর্থ। এবার আসো, চতুর্থ গড়টা কি কোসেকের গড়? এই গড়টা কি কোসেকের গড়? না, চতুর্থ গড়টা কোসেকের না, এই জন্য মাইনাস কোসেক। তোমরা আবার মনে করো না এই মাইনাসটা সামনে আসছে, না, এই মাইনাসটা নিয়ে গেছে তোমাকে চতুর্থ গড়ে। চতুর্থ গড়ে নিয়ে যাওয়ার কারণে চতুর্থ গড়টা মাইনাস কোসেকের গড় না, এই জন্য মাইনাস এসেছে। এবার আসো, এই মাইনাসটা তো নিচে চতুর্থ গড়ে। এবার আসো, চতুর্থ গড়টা কি সেকের গড়? হ্যাঁ, সেকের গড়। এটা কসের গড় আর সেকের গড়, তাহলে এটা হয়ে যাবে পজিটিভ। এই গেছে মাইনাস চিহ্নের কাজ। এরপরে আসো, আমরা এবার কোসেক থিটার মান কত, সেক থিটার মান কত এটা লিখব। এটা লিখতে গেলে আমরা ত্রিভুজে যাব। এখানে 4 0, তার অর্থ হইছে এটা 4 একক। এটা 4 3, এই 4 3 এইখান থেকে এটা 4 বোঝায়, আর 3 দ্বারা এটা বোঝায়, তাহলে এটা 3। তাহলে এটা 4 এটা 3 হলে অতিভুজটা কত? কারণ কোসেক আর সেক বের করতে হলে অতিভুজ দরকার, তাহলে অতিভুজের মান কত? তাহলে অতিভুজের মান হবে 5, যদি আমরা বের করি পিথাগোরাস উপপাদ্য অনুসারে। এবার আসো, কোসেক থিটার মান হচ্ছে অতিভুজ বাই লম্ব। কোসেক থিটার মান হচ্ছে অতিভুজ বাই লম্ব, 5/3। সেক থিটার মান হচ্ছে অতিভুজ বাই ভূমি, 5 বাই কত 4। দুটোটার লসাগু হচ্ছে 12। এবার 12 যদি হয় তাহলে -20 যোগ +15, -5/15। হ্যাঁ, এটা পুরাটা তোলো। sin theta equal -1/√, এবং sin theta ও cos theta একই চিহ্ন বিশিষ্ট। থিটা কোন চতুর্ভাগে? ভাগে অবস্থিত। এবার আসো, এটা কি হইব? এটা কোনো অঙ্ক না, এমনি বুঝা। sin থিটা নেগেটিভ, তাহলে cos থিটাও কি হইব? নেগেটিভ হইব। এবার কোন গড়ে কোনটা পজিটিভ আর নেগেটিভ আমরা দেখি। দেখো, দুটোটা কোন গড়ে নেগেটিভ। এই গড়ে sin পজিটিভ cos নেগেটিভ, এই গড়ে দুইজনে পজিটিভ, এই গড়ে sin নেগেটিভ cos পজিটিভ। মানে এই গড়টা sin, এই গড়টা cos এর, এই দুই গড়ে তো দুইজনে একরকম চিহ্ন হইতো না। এই গড়ে একরকম চিহ্ন, তবে তোমরা ধনাত্মক। তবে এই ঘরটা sin এরও না cos এরও না, এই গড়ে sin ও নেগেটিভ cos ও নেগেটিভ। তাহলে থিটার ব্যবধি কত হইব? তোমাদের একেবারে যেদিন প্রথম শিখেছিলাম সেদিনকে বলছিলাম এই ব্যবধিটার মান হচ্ছে কত?
π/2 থেকে পাই। তো এই গড়ের ব্যবধি হচ্ছে কত? পাই থেকে 3π/2। এই ব্যবধিটা হচ্ছে 3π/2 থেকে 2π, আর এই ব্যবধিটা হচ্ছে 0 থেকে π/2। এখন আমার প্রশ্ন হচ্ছে কোন চতুর্ভাগে অবস্থিত? তাহলে চতুর্থ চতুর্ভাগে অবস্থিত, কারণ এই গড়টার মধ্যে সাইন কস দুটোটাই কি নেগেটিভ। গেছে? এরপরে আসো তাহলে যেগুলো আনকমন থাকবে এগুলো একটু পড়াইতেছি। তারপরে আসো সাইন থিটা √3/2। এটা একটা বৃত্ত। তুলা লাগবে না, এগুলো অবজেক্টিভ বই আছে, এগুলো ইম্পর্টেন্ট বই অবজেক্টিভ করে বই আছে। এটা কেন্দ্র, তাহলে এটা এ কোণ, বি কোণ, এটা সি কোণ। দেখো ক্লাস 8 এ পড়ছিলা অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, তাহলে এ কোণ রয়েছে 90 ডিগ্রি। তারা থিটা বলে দিছে এটা। থিটা এটা বলাতে এটা হয়ে গেছে লম্ব, এটা হবে ভূমি, এটা হইব অতিভুজ। এবার আসো sin থিটা যে মান দেওয়া আছে √3/2, এটা দ্বারা আমরা কি বুঝি? লম্ব বাই অতিভুজ, তাহলে এইটা হচ্ছে √3, অতিভুজ এইটা হচ্ছে 2। তাহলে এবার উত্তর কি কি চাইছে? আচ্ছা উত্তর পরে যায়, তাহলে এটা √3, এটা 2, তারপরে এটার মান কত হইব? 4 3, এটার মান হইব 1। তোমরা বাইর করে নিও, স্যার মুখস্থ লিখে দিয়েছে। এখন তারা বলছে বৃত্তের পরিধি 2π। তো বৃত্তের পরিধি সূত্র হচ্ছে 2πr, আর মানে ব্যাসার্ধ। তো এই দুটো কি ব্যাস, এই দুটো হচ্ছে ব্যাস। তাহলে ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, তার মানে ব্যাসার্ধ হচ্ছে 1, আর এর মান হচ্ছে 1। তাহলে 1 বসালে কি হবে? 2π। এরপরে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে πr²। বৃত্তের ক্ষেত্রফল চাইছে অবজেক্টিভটা, তাহলে r এর মান তো 1 স্কয়ার মানে হচ্ছে 5। তারপরে বলছে থিটার মান, থিটার মান হচ্ছে কত? 5/6। থিটা ইকুয়াল 5/6, 5/6 মানে 30 ডিগ্রি না, sin √3/2 এর মান হচ্ছে কত? থিটা ইকুয়াল হচ্ছে 60 ডিগ্রি হলে এটা হয়, কিন্তু তারা এখানে 5/6 মানে 30 ডিগ্রি, তাহলে এটা বলতেছে। এইটা একটা। এরপরে দেখো আরেকটা অবজেক্টিভ দিছে এইভাবে, এই এটা হচ্ছে কেন্দ্র এ ও বি, তারপরে এইখানে এইটা হচ্ছে সি, এখান থেকে টান দিলাম এটা হচ্ছে, এরপরে এটার মান হচ্ছে কত? থিটা। এটা দিছে x, এটা দিছে √2x √2, কোসিটা x √2। এবার প্রথম প্রশ্ন হচ্ছে উডি, উডি কি x? উডির মান x কিনা এটা চাইছে। উডি সমান বলছে x। এবার উডি x কিনা আমরা পিথাগোরাস উপপাদ্য আমরা পাইবো, অতিভুজ না, অতিভুজের স্কয়ার করো, অতিভুজের স্কয়ার করলে হবে 2x² মাইনাস হইব লম্ব, x এর স্কয়ার করলে x² সমান সমান হইব x² সমান সমান x, তাহলে এটার মান x। এবার এটা x, তাহলে উডির মান x প্রমাণ হলো। পরে বলছি ab 2x, না ab 2x না, উডি x হলে ab তো 2x হতে পারে না, যদি উবি x হতো তাহলে না ab 2x হতো, এটা ভুল। এরপর বলছে থিটার মান 5/4, থিটার মান কি 5/4?
থিটার মান 5/4 কিনা 5/4 মান হচ্ছে 45 ডিগ্রি। তো একটা জিনিস মনে রাখবা, সমকোণী ত্রিভুজে দুইটা বাহু যদি সমান হয়, এই কোণ 45 ডিগ্রি, এই কোণ 45 ডিগ্রি, এটা তো 90 ডিগ্রি। তো এই ত্রিভুজে ধরো আমি এখানে বলতেছি এইটা হচ্ছে 90 ডিগ্রি, এখানে এই থিটা বল না লিখে দিছি, তো এইটা হচ্ছে থিটা। তো এটা তো 90 ডিগ্রি, এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই বাহু x, এই বাহু x, তাহলে এটাও 45 ডিগ্রি, এটাও কি 45 ডিগ্রি। তাহলে এইভাবে সলিউশনগুলো করবা। এরপরে আসো একশো 50 রয়েছে থিটা। থিটা কোণের বৃত্তীয় মান কত? থিটা কোণের বৃত্তীয় মান কত? তাহলে থিটা মান কত? দেখো এই এতটুকু 150, তাহলে থিটার মান কত? 180 মাইনাস 150 সমান সমান 30 ডিগ্রি। এবার বৃত্তীয় মান হচ্ছে কত? বৃত্তীয় মান বাড়ি করতে গেলে এটার কি হবে 30 ইনটু 5/180 সমান সমান কত হইব 5/6। বৃত্তীয় মান বাড়ি করে এইভাবে 5/180 দ্বারা গুণ করব। এরপরে বলছে cos থিটা ইনটু tan থিটার মান কত? cos থিটা এবং tan থিটার মান কত? এবার দেখো তাহলে cos থিটা 5/6 পাইছি, 5/6 মানে cos 30 ডিগ্রি tan 30 ডিগ্রি মান বসে দিলাম। শেষ। এবার cos 30 আর tan 30 মান কত আসে গুণ করলে হয়ে যাবে। এটা গেছে। এরপরে আসো আরেকটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন এইভাবে টান দিয়ে লিখছে এখানে, এটা হচ্ছে থিটা। এখানে স্থানাঙ্কটা দেওয়া আছে কি -5 -4, আর এখানে দেওয়া আছে কিউ, এটা তো বরাবর উভয়। এবার বলছে tan থিটার মান কত? জানতে চাইছে এখানে tan থিটার মান কত। দেখো এই যে এই স্থানাঙ্ক অর্থটা কি? -5 -4, এই স্থানাঙ্কটার অর্থ হইছে এইখান পর্যন্ত 5 আসছে, তাহলে এই জায়গাটা হইবে কত 5/4, মাইনাসও দিতে পারো -5/4। তারপরে দেখো এখানে -5, মাইনাসটা হইব না কেন? কারণ দূরত্ব কখনো কি হয় না, নেগেটিভ হয় না। স্থানাঙ্কটা নেগেটিভ, মাইনাস চিহ্ন দ্বারা দিক বুঝাইছে, কিন্তু এটা দ্বারা বাহুর দৈর্ঘ্য বুঝাইছে 5/4। আর 4 কিভাবে আইছে? নিচের দিকে 4 নামছো, তার মানে এইটা হবে 4 একক, মাইনাসটা হবে না। আবার বলতেছি মাইনাস চিহ্ন দ্বারা বুঝাইছে এখানে কি একক দিক বুঝাইছে। এবার আসো আমাদের যেটা বের করে, এটা 5, এটা যদি 4 হয়, এটার মান কত হবে? 5 5 25, 4 4 16, আবার 41। এখন যদি তোমাকে কি বলা হয় sin সাইড, কিন্তু এই করে মাইনাস হলো, মাইনাস sin থিটা, ঠিক আছে? এখানে কি হলো মাইনাস sin থিটা। তারপরে এই করে cos নেগেটিভ cos থিটা,
এই ঘরটার মধ্যে sec নেগেটিভ sec থিটা, এই ঘরটার মধ্যে cosec নেগেটিভ মাইনাস cosec থিটা। এবার এই ঘরটার মধ্যে cot পজিটিভ cot থিটা, তারপর হইছে tan পজিটিভ tan থিটা। যদি sin ইয়া আসে তাহলে কত হবে মাইনাস চিহ্ন। sin থিটার মান কত হইব অতিভুজ বাই আর লম্ব বাই অতিভুজ। থিটা এটা যদি হয় লম্ব হইছে এটা 5/√(x40) আর যদি এখানে cot থিটা চাই তাহলে cot থিটা সমান কি হইব? হ্যাঁ দেখো প্রশ্নটা এইটারে কিভাবে চাইবে, এইটারে চাইবে ইয়া sin থিটা এর মান কত, মানে ইয়া ওই উক্ত চতুর্ভাগে sin থিটার মান কত, উক্ত চতুর্ভাগে sin থিটার মান কত। তাই এই চতুর্ভাগে তো sin থিটা মাইনাস, তখন তুমি মাইনাস ধরে কাজ করবে। উক্ত চতুর্ভাগে cot থিটার মান কত, এই চতুর্ভাগটা তো cot এর গড়, এই জন্য cotটা পজিটিভ হচ্ছে। তো cot হইছে কি ভূমি বাই লম্ব, থিটা যদি এটা হয় ভূমি হইছে এটা, লম্ব হইছে 5। তারপরে যদি tan থিটা কত চাই, tan থিটা হইছে লম্ব আর বাই ভূমি, তাহলে লম্ব হইছে 5 ভূমি হইছে 4। লম্ব আবার বলি কিভাবে, এটা কোণ হলে এটা লম্ব এটা ভূমি, এইভাবে আছে না এই অধ্যায়ে এই অঙ্কগুলো, এই জটিল জটিল এই অঙ্কগুলো এইভাবে তোমরা সলিউশন করবা। এরপরে আরেকটা জিনিস তোমাদেরকে দেখায়, এর আগেও দেখাইছি। তোমাকে যদি বলা হয় cos a সমান সমান যদি 4/5 হয়, এত হলে যেই কোণটার মান চাইতেই পারে, তোমার কাজ হচ্ছে সমকোণী ত্রিভুজ অঙ্কন করে এখানে দিয়ে দিলাম। দিলে এটা cos, তো cos হইছে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি অতিভুজ এটা। এবার লম্বটা বাই করব। এবার তোমার থেকে sin থিটা থাক আর cos থিটা থাক, মানে sin a থাক, sin a যদি চাই তাহলে হইব কত 3/5, tan চাইলে কি হইব 3/4, cos চাইলে কি হইব 4/3। মানে সোজা কথা এইরকম দিয়ে যদি বলে যে যেটা sin a কেন, তোমার কাজ হচ্ছে চিত্র অঙ্কন করে এটা এইভাবে শেষ করা। তাহলে ঠিক আছে, তোমরা এইভাবে অবজেক্টিভটা ভালো করে শেষ করবা। পরীক্ষাটা আজকে নিচ্ছি না, আজকে তোমরা আমি সন্ধ্যার দিকে কল দিব। কল বলতে আমি ইয়াতে কিনা কই গ্রুপে বলে দিব গার্ডিয়ানকে কল দিতে, তোমরা এসডব্লিউ গুলা মানে এই অধ্যায়ের অঙ্কগুলা কমপ্লিট করছো কিনা, মানে কি যেগুলা ছিল বইয়ের অঙ্কগুলার অবজেক্টিভ করতেছো কিনা, কথা কি বুঝছো? গার্ডিয়ান থেকে আমি শিওর হয়ে নিব।